ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ পরিচয়, লার্ন ইংলিশ সিস্টেমেটিক্যালি অ্যান্ড লেসন ওয়াইজ। আজকে আমি তোমাদের জন্য প্রাইমারি টেটের উপরে একটা ক্লাস নিয়ে এসেছি। সেটা হলো টাইপস অফ সেন্টেন্স, টাইপস অফ সেন্টেন্সেস বা কাইন্ডস অফ সেন্টেন্সেস। এটা আমাদের প্রাইমারি টেটের উপরে ক্লাস নাম্বার 3। এর বাইরেও আমি যে সমস্ত ক্লাসগুলো করেছি তোমরা দেখতে পারো। তোমাদের যদি হেল্পফুল হয় তাহলে আমি খুবই উপকৃত হব। তাহলে আমরা জানি যে সেন্টেন্স কাকে বলে। সেন্টেন্স কতগুলো ওয়ার্ড নিয়ে তৈরি হয়। কতগুলো ওয়ার্ড নিয়ে কি তৈরি হয়? সেন্টেন্স তৈরি হয়। কতগুলো ওয়ার্ড পাশাপাশি বসবে এবং যদি সম্পূর্ণ একটা মনের ভাব প্রকাশ পায় তখনই তাকে আমরা বলবো সেন্টেন্স বা পূর্ণ বাক্য, তাই তো? তাহলে কত ধরনের সেন্টেন্স হতে পারে? প্রধানত সেন্টেন্সকে 5টি অংশ ভাগ করা যায়, যদিও সেন্টেন্সের আরও অনেক ভাগ রয়েছে। 5 ধরনের বাক্য হতে পারে। কি কি সেগুলো? নাম্বার 1, একটা হলো অ্যাসার্টিভ বা স্টেটমেন্ট, বা যাকে বলি স্টেটমেন্ট, বাংলায় বলি বিবৃতিবাচক বাক্য। বিবৃতিবাচক বাক্য। তাহলে অ্যাসার্টিভ বা স্টেটমেন্ট বা বিবৃতিবাচক বাক্য কাকে বলে? অ্যাসার্টিভ সেন্টেন্স বা সাধারণ বাক্য বলি আমরা, সাধারণও বলতে পারি। সাধারণ বাক্য বলতে বোঝায় যে সমস্ত বাক্যে প্রথমে সাবজেক্ট থাকবে SVO এবং শেষে ফুল স্টপ থাকবে, তাদেরকে বলা হয় অ্যাসার্টিভ সেন্টেন্স বা সাধারণ বাক্য। প্রথমে কর্তা থাকবে, যে কাজটা করবে বা যার সম্বন্ধে বলা হবে তাকে সাবজেক্ট বলে। যে শব্দের দ্বারা কাজ বোঝায় তাকে বলা হয় ভার্ব। আর ভার্ব যেটা সাবজেক্ট যেটা করে বা সাবজেক্টকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে আমরা অবজেক্টের উত্তর পাই, এবং শেষে কি থাকবে? ফুল স্টপ থাকবে। তাহলে প্রথমে সাবজেক্ট থাকবে, তারপরে একটা সাহায্যকারী ক্রিয়া থাকতে পারে, আমি, স্যার, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট ইত্যাদি থাকতে পারে। এবং শেষে কি থাকবে? শেষে একটা ফুল স্টপ থাকবে। তখনই জেনে নেবো যে সেটা হচ্ছে কি বাক্য? সাধারণ বাক্য বা অ্যাসার্টিভ সেন্টেন্স বা স্টেটমেন্ট, বাংলায় যাকে বলা হয় বিবৃতিবাচক বাক্য। আমি যদি বলি হি ইজ আ গুড বয়, হি ইজ আ গুড বয়, তাহলে এখানে লক্ষ্য করো হিটা সাবজেক্ট, ইজটা হচ্ছে সাহায্যকারী ক্রিয়া। তাহলে সাবজেক্ট সাহায্যকারী ক্রিয়া রয়েছে এবং শেষে ফুল স্টপ রয়েছে, আর কথাটা সাধারণভাবে বলা হচ্ছে। তাই এটা কি সেন্টেন্স? এক ধরনের অ্যাসার্টিভ সেন্টেন্স বা স্টেটমেন্ট বা বিবৃতিবাচক বাক্য বা সাধারণ বাক্য, তাই তো? এরপর দেখে নিই ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্য। নাম্বার 2 হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স বা কোশ্চেন বলা হয়, যাকে কোশ্চেন বলে, বাংলায় বলে প্রশ্নবোধক বাক্য। তাহলে নামটা শুনে বুঝতে পারছো যে বাক্যের দ্বারা কোনো কিছু প্রশ্ন করা হয় তাকে বলা হয় নিশ্চয়ই প্রশ্নবোধক বাক্য। আচ্ছা, প্রশ্নবোধক বাক্য শেষে কি থাকবে বলো তো? সাধারণ বাক্যের শেষে যেমন ফুল স্টপ ছিল, সাধারণ বাক্যে SVO ছিল এবং শেষে ফুল স্টপ ছিল, এই বাক্যে কি থাকবে? প্রশ্নবোধক চিহ্ন বা কোশ্চেন মার্কের ব্যবহার থাকবে বা ইন্টারোগেটিভ সাইনের, নোট অফ ইন্টারোগেশনের ব্যবহার থাকবে। আর সাধারণ বাক্যের সাথে প্রশ্নবোধক বাক্যের তফাৎটা হচ্ছে এইটাই, সাধারণ বাক্যে সাধারণভাবে কোনো কিছু কথা বলা হয়। যেমন আমি এর আগে বললাম যে রাম হয় একটি ভালো ছেলে, তাহলে রামটা সাবজেক্ট, ইজটা হলো ভার্ব, সাবজেক্ট ভার্ব রয়েছে, শেষে ফুল স্টপ রয়েছে, মানে সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স বা সাধারণ বাক্য। কিন্তু সেই বাক্যটাকে আমি যদি বলি ইজ রাম আ গুড বয়, রাম কি একটা ভালো ছেলে, শেষে জিজ্ঞাসা চিহ্ন, তাহলে লক্ষ্য করো সাধারণ বাক্যের সাথে প্রশ্নবোধক বাক্যের তফাৎটা হচ্ছে এইটাই। সাধারণ বাক্যে হয় সাধারণ বাক্যে কি থাকে? কর্তা বা সাবজেক্ট যুক্ত সাহায্যকারী ক্রিয়া, সাহায্যকারী ক্রিয়া, প্রথমে সাবজেক্ট থাকবে তারপর সাহায্যকারী ক্রিয়া থাকবে। আর এখানে প্রশ্নবোধক বাক্যে কি রয়েছে বলতো? সাহায্যকারী ক্রিয়া যুক্ত সাবজেক্ট। অ্যান্ড যেটা হচ্ছে সব থেকে ভাইটাল, সেটা হচ্ছে প্রশ্নবোধক চিহ্নটা রয়েছে। সেটা তো দেখে আমরা বুঝতে পারছি, কিন্তু সেটা স্ট্রাকচারটাকে তোমাকে লক্ষ্য রাখতে হবে, কারণ এগুলো অনেক ক্ষেত্রে কাজে লাগবে তোমাকে। সাহায্যকারী ক্রিয়া সাবজেক্ট মানেই হচ্ছে
সেটা হচ্ছে প্রশ্নবোধক বাক্য। এটা যদি থাকতো রাম ইজ আ গুড বয়, সেটা হতো অ্যাসার্টিভ সেন্টেন্স বা সাধারণ বাক্য। আশা রাখছি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না। নেক্সট টাইপ অফ সেন্টেন্স দেখে নিই আমরা, সেটা হলো ইম্পারেটিভ সেন্টেন্স, বা যাকে বাংলায় বলা হয় আদেশ, অনুরোধ বা উপদেশ সূচক বাক্য। কি সেন্টেন্স? ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সের দ্বারা আদেশ বোঝাতে পারে, অর্ডার, অ্যাডভাইস বোঝাতে পারে বা উপদেশ বোঝাতে পারে, আর কি বোঝাতে পারে? অনুরোধ বা রিকোয়েস্ট বোঝাতে পারে, তাই তো? তাহলে যে বাক্যের দ্বারা আদেশ বোঝায় বা উপদেশ বোঝায় বা অনুরোধ বোঝায় তাকে বলা হয় ইম্পারেটিভ সেন্টেন্স। বাক্যটা শুনেই তো তোমরা বুঝতে পারবে সেটা হচ্ছে ইম্পারেটিভ, যেখানে আদেশ বোঝাবে, উপদেশ বোঝাবে, অনুরোধ বোঝাবে। আর একটা জিনিস তোমাদেরকে বলে দিই, ইম্পারেটিভ সেন্টেন্স জেনারেলি শুরু হয় মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়ে। আমরা জানি যে সেন্টেন্স মানে সেখানে সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, প্রথমে সাবজেক্ট থাকবে, তারপর ভার্ব থাকবে। কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্সে কি হয়, সাবজেক্টটা উহ্য থাকে। আমি যদি বলি যে ডু ইট, এটা করো, তো এটা করো মানে ডু মানে করা, যে শব্দের দ্বারা কোনো কিছু কাজ বোঝায় তাকে বলা হয় ভার্ব। আর ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যাকে উত্তর পাওয়া যায় তাকে হচ্ছে অবজেক্ট। তাহলে তোমাদের প্রশ্ন আসবে, স্যার আপনি তো বললেন যে একটা সেন্টেন্স তৈরি করতে গেলে সাবজেক্ট দরকার প্রথমে, তারপরে ভার্ব দরকার, তারপরে অবজেক্ট দরকার, সাবজেক্টটা কোথায় গেল? কিন্তু সাবজেক্ট এখানে আছে। আমি যদি বলি ডু ইট, এটা করো, মানে কি আমি কারুকে বলছি, সে হচ্ছে সাবজেক্ট, যাকে বলছি সে সাবজেক্ট। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সে ইউ বা সাবজেক্টটা কি থাকে? উহ্য থাকে, ভার্ব দিয়ে শুরু হয় এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়ে শুরু হয়। প্রেজেন্ট ফর্ম মানে ওই যে ডু, ডিড, ডান, কনজুগেশন অফ ভার্ব যখন করব তখন আমরা বুঝতে পারবো। টেক, টুক, টেকেন, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়ে শুরু হবে। যেমন ডু নট রান ইন দ্য সান, সূর্যালোকে দৌড়িও না। তাহলে এটা তো উপদেশ দেওয়া বোঝাচ্ছে। উপদেশ দেওয়া বোঝালে কোন সেন্টেন্স হয়? ইম্পারেটিভ সেন্টেন্স, তাই তো? প্লিজ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার, আমাকে এক গ্লাস জল দিন তো দয়া করে। তাহলে দয়া করে, প্লিজ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার, গিভ দিয়ে শুরু হচ্ছে, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়ে শুরু হচ্ছে, অনুরোধ বোঝাচ্ছে। তাহলে এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। নেক্সট টাইপ অফ সেন্টেন্স হলো অপটেটিভ সেন্টেন্স। বাংলায় একে বলে ইচ্ছাবোধক বা প্রার্থনাবোধক। তাহলে তোমরা বুঝতে পারছো, যে বাক্যের দ্বারা ইচ্ছা বা প্রার্থনা বোঝাবে, উইশ বোঝাবে, ডিজায়ার বোঝাবে বা প্রেয়ার বোঝাবে, তাকে বলা হয় অপটেটিভ সেন্টেন্স। তাহলে যে বাক্যের দ্বারা কোনো কিছু ইচ্ছা, মনের ইচ্ছা বা প্রার্থনা বোঝাবে তাকে বলা হয় অপটেটিভ সেন্টেন্স বা ইচ্ছা প্রার্থনামূলক বাক্য। এই বাক্যগুলো বলি, বেশিরভাগ বাক্যে মে কিংবা মাইটের ব্যবহার থাকবে, বা সব বাক্যে যে মে কিংবা মাইটের ব্যবহার থাকবে তবেই সেটা অপটেটিভ সেন্টেন্স হবে এমন কোনো মানে নেই। তোমাকে ভাবটা বোঝাটা জরুরি যে এই বাক্যের দ্বারা মনের ইচ্ছা বা প্রার্থনা বোঝাচ্ছে কিনা। আমি যদি বলি মে গড ব্লেস ইউ, মে গড ব্লেস ইউ, ভগবান তোমার মঙ্গল করুক, তাহলে এটা মনের ইচ্ছা আমার বোঝাচ্ছে, মনের ইচ্ছা বোঝাচ্ছে। যে বাক্যের দ্বারা ইচ্ছা বোঝায় তাকে বলা হয় অপটেটিভ সেন্টেন্স বা ইচ্ছা বোধক বাক্য। তাহলে এটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। মানে মে গড মানে গড মে, এই সেন্টেন্স স্ট্রাকচারটা খেয়াল করবে, মে গড মানে গড মে, তাই তো? আমি যদি বলি আমি যদি পাখি হতাম, ইফ আই ওয়্যার আ বার্ড, এখানে একটা জিনিস পড়ে যে আয়ের পরে ওয়্যার কেন হলো, এটা পড়ে পরীক্ষায়। এটা সাবজাংটিভ মুড, এক ধরনের মুড আছে গ্রামারের, যাকে মুড বলে, এক ধরনের মুড, সেটা হচ্ছে সাবজাংটিভ মুড। সেখানে অলিক কল্পনা বা অলিক মনের ইচ্ছা যেটা বাস্তবে সম্ভব নয়, তখন সেই তারপরে আয়ের, আয় হলো তো ওয়াজ বসা উচিত ছিল, কিন্তু আয়ের তা সত্ত্বেও সিঙ্গুলার হওয়া সত্ত্বেও সাবজেক্টটা তারপরে কি বসে? ওয়্যার বসে, যেখানে অলিক কল্পনা বোঝায়। আমি যদি পাখি হতাম, তাহলে এটা মনের ইচ্ছা বোঝাচ্ছে। যে বাক্যের দ্বারা ইচ্ছা বোঝায় তাকে বলা হয় কি সেন্টেন্স? অপটেটিভ সেন্টেন্স। এরপর নাম্বার 5, 5 নম্বর যে বাক্যটা রয়েছে তাকে বলা হয় এক্সক্লামেটরি সেন্টেন্স। এক্সক্লামেটরি সেন্টেন্স বা বিস্ময়সূচক বাক্য। এক্সক্লামেটরি, এক্সক্লামেটরি, এই যে ভেঙে ভেঙে করছে এগুলোকে সিলেবল বলে। একটা একটা শব্দের যতটুকু অংশ একটি মাত্র নিঃশ্বাসে উচ্চারণ করতে পাওয়া যায় তাকে বলা হয় সিলেবল।
পড়ার ক্ষেত্রে বা লেখার ক্ষেত্রে ভেঙে ভেঙে এটা খুবই জরুরি। আর প্রত্যেকটা সিলেবেলেই এক একটা করে কি থাকবে, ভাওয়েল থাকবে, কারণ ভাওয়েল ছাড়া কোনো কিছু উচ্চারিত হতে পারে না। তাহলে এক্সক্লেমেটরি সেন্টেন্স বাংলায় বলা হয় বিস্ময়সূচক বাক্য। তাহলে বিস্ময়সূচক বাক্য, এটা দেখেই বুঝতে পারছো বিস্ময়সূচক, যে বাক্যের দ্বারা বিস্ময় বোঝাবে এখানে বিস্ময়সূচক চিহ্নটা থাকবে, যে বাক্যে বিস্ময়সূচক চিহ্ন থাকবে তাকে বলা হয় বিস্ময়সূচক বাক্য। আর কি করে বুঝতে পারবে তোমরা, সেখানে একটা মনের ভাব বোঝাবে। মনের ভাব বোঝাবে বলতে কি, বিস্ময় বোঝাবে, সেটা আনন্দ বোঝাতে পারে, দুঃখ বোঝাতে পারে, ভয় বোঝাতে পারে, রাগ বোঝাতে পারে, ঘৃণা বোঝাতে পারে, কান্না বোঝাতে পারে, বেদনা বোঝাতে পারে, ইত্যাদি ইত্যাদি, অবাক হওয়া বোঝাতে পারে ইত্যাদি। যে বাক্যের দ্বারা বোঝায় তাকে বলা হয় বিস্ময়সূচক বাক্য। যেমন হুররে বা হুররা, উই হ্যাভ ওয়ান দ্য ম্যাচ, আমরা ম্যাচটা কি করেছি, জয়লাভ করেছি। তাহলে এই হুররে শব্দটা, হুররে দেখো এই ইন্টারজেকশন একটা বলেছিলাম, যে শব্দের দ্বারা মনের ভাব প্রকাশ করা বোঝায় তাকে বলা ইন্টারজেকশন। এই হুররে ইন্টারজেকশনের পরে একটা চিহ্ন রয়েছে, এই চিহ্নটা দেখেই বুঝতে পারছি এটা হচ্ছে বিস্ময়সূচক বাক্য বা এক্সক্লেমেটরি সেন্টেন্স। আরেকটা দেখে কি করে বুঝতে পারছি, এই হুররে ইন্টারজেকশনের দ্বারা মনের একটা ভাব প্রকাশ করছে। মনের ভাবটা কি, সেটা হলো আনন্দ। আর আনন্দ বোঝালে কি হয়, আনন্দ, দুঃখ, ভয়, ঘৃণা, বেদনা বোঝালে বিস্ময়সূচক চিহ্ন হয়। আমি যদি বলি অ্যালাস হাই দ্য ম্যান ইজ নো মোর, হাই লোকটা আর বেঁচে নেই, তাহলে ওই যে অ্যালাসের পরে একটা চিহ্ন দিচ্ছি, অ্যালাস বিস্ময়সূচক চিহ্ন, দ্য ম্যান ইজ নো মোর, লোকটা আর বেঁচে নেই, তাহলে এটা মনের একটা ভাব বোঝাচ্ছে, এটার দ্বারা দুঃখ প্রকাশ করছে, তাই এটা হলো বিস্ময়সূচক বাক্য। এরপর একটা জিনিস বলে দিই তোমাদেরকে, যে এই সব ধরনের বাক্য দেখতে পাচ্ছ, অ্যাসার্টিভ সেন্টেন্স বা সাধারণ বাক্য, যেখানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট থাকবে, শেষে ফুল স্টপ থাকবে, ইন্টারোগেটিভ মানে সেখানে সাহায্যকারী ক্রিয়া আই এম যদি সাধারণ বাক্য হয়, এম আইটা হলো এবং জিজ্ঞাসার চিহ্ন সেটা হলো প্রশ্নবোধক বাক্য। অবজেক্টিভ সেন্টেন্স মানে সেখানে মনের ইচ্ছা বা প্রার্থনা বোঝাবে। ইম্পারেটিভ সেন্টেন্স মানে সেই বাক্যের দ্বারা আদেশ, অনুরোধ বা উপদেশ বোঝাবে। এক্সক্লেমেটরি সেন্টেন্স দ্বারা বিস্ময়সূচক চিহ্ন থাকবে সেখানে, আর মনের ভাব প্রকাশ করবে, আনন্দ, ভয়, দুঃখ, ঘৃণা, কান্না, বেদনা বোঝাবে, রাগ বোঝাবে, তাকে বলা হয় বিস্ময়সূচক চিহ্ন। এই 5 ধরনের বাক্য আমরা দেখলাম। এই 5 ধরনের বাক্যকে আবার দুটো অংশে ভাগ করা যায়। সেই দুটো অংশ হলো, একটা হলো অ্যাফার্মেটিভ সেন্টেন্স বা পজিটিভ বা হ্যাঁ বাচক বাক্য, আর একটা হচ্ছে না বাচক বাক্য। তাহলে সব ধরনের বাক্যকে, এই 5 ধরনের বাক্যকে দুটো অংশে ভাগ করা যায়। একটা হলো অ্যাফার্মেটিভ বা হ্যাঁবাচক, বাংলায় কি বলে হ্যাঁবাচক, আর একটা হলো নেগেটিভ সেন্টেন্স বা না বাচক। বুঝতে হয়তো পারলে না তোমরা। আমরা যদি বলি রাম ইজ এ গুড বয়, এই যে বললাম রাম ইজ আ গুড বয়, এটা কোন বাক্য বলো তো? একটু আগে বললাম বাক্যের ভাগগুলো, সাবজেক্ট রয়েছে, ভার্ব রয়েছে, শেষে ফুল স্টপ রয়েছে, সাধারণভাবে বলা হচ্ছে, তাহলে এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স বা স্টেটমেন্ট। স্টেটমেন্টের কি এটা, এখানে না এর ব্যবহার নেই, মানে হচ্ছে এটা হচ্ছে হ্যাঁ বাচক বাক্য বা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, হ্যাঁ বাচক বাক্য। আর এটাকে যদি বলতাম যে রাম ইজ নট আ গুড বয়, নট আ গুড বয় এখানে লেখা হয়নি, গুড বয়, তাহলে এখানে লক্ষ্য করো নটের ব্যবহার রয়েছে, এটা সাধারণ সাবজেক্ট রয়েছে, সাহায্যকারী ক্রিয়া রয়েছে, সাবজেক্ট সাহায্যকারী ক্রিয়া, শেষে ফুল স্টপ, মানে সাধারণ বাক্য। সাধারণ বাক্যের আবার কোন ভাগ এটা, হ্যাঁ বাচক না না বাচক? এটা হচ্ছে না বাচক। সেরকম প্রত্যেকটা বাক্যেরই আবার দুটো ভাগ, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ বা হ্যাঁ বাচক, আর একটা হলো নেগেটিভ বা না বাচক, তাই তো? এটা অ্যাসার্টিভ বললাম। এবারে ইন্টারোগেটিভ, আমি যদি বলি যে রাম কি একটি ভালো ছেলে, তাহলে সেটা প্রশ্নবোধক চিহ্ন রয়েছে, প্রশ্নবোধক বাক্য। আমি যদি বলি রাম কি একটি ভালো ছেলে নয়, সেটা হচ্ছে আবার প্রশ্নবোধক বাক্যের নাবাচক। আবার ইম্পারেটিভ সেন্টেন্স, আমি যদি বলি এটা করো, তাহলে এটা ইম্পারেটিভ সেন্টেন্স, কিন্তু ইম্পারেটিভের আবার হ্যাঁ বাচক বা অ্যাফার্মেটিভ। আমি যদি বলি এটা করো না, ডোন্ট ডু ইট, ওই যে নটের ব্যবহার রয়েছে, না এর ব্যবহার রয়েছে, তাহলে এটা ইম্পারেটিভ সেন্টেন্সের আবার না বাচক। আমি যদি বলি ভগবান তোমার মঙ্গল করুক, এটা মনের ইচ্ছা বোঝাচ্ছে, তাই এটা অবজেক্টিভ সেন্টেন্স।
অপটেটিভ সেন্টেন্সের আবার অ্যাফার্মেটিভ বা হ্যাঁ বাচক। আবার আমি যদি বলি ভগবান তোমাকে মঙ্গল না করুক, তাহলে না এর ব্যবহার রয়েছে, সেটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্স, কিন্তু অপটেটিভ সেন্টেন্সের আবার নেগেটিভ সেন্টেন্স বা না বাচক বাক্য। আমি যদি বলি যে হুররে উই হ্যাভ ওয়ান দ্য ম্যাচ, হুররে আমরা ম্যাচটা জয়লাভ করেছি, এটা হলো বিস্ময়সূচক বাক্য। বিস্ময়সূচক বাক্যের আবার অ্যাফার্মেটিভ বা হ্যাঁ বাচক। কিন্তু আমি যদি বলি অ্যালাস দ্য ম্যান ইজ নো মোর, ওই যে নো এর ব্যবহার রয়েছে, নো এর ব্যবহার রয়েছে, নটের ব্যবহার বা নো এর ব্যবহার থাকলে ওটা বিস্ময়সূচক বাক্যের আবার নেগেটিভ। তাহলে আশা রাখছি তোমরা টাইপস অফ সেন্টেন্সটা বুঝতে পারলে। আস্তে আস্তে তোমাদেরকে আমি ডে ওয়াইজ তোমাদেরকে অবশ্যই ইমপ্রুভমেন্ট করার চেষ্টা করবো, এবং প্রত্যেকটা ক্লাসের শেষে আমি কিছু এক্সারসাইজ দিয়ে রাখবো, তোমরা অবশ্যই সেগুলো সমাধান করার চেষ্টা করবে এবং আমাকে কমেন্ট সেকশনে গিয়ে জানাবে তোমাদের ক্লাসটা কেমন লাগলো, বা কোনো ইমপ্রুভমেন্টের দরকার আছে কিনা ক্লাসের, বা কোন ধরনের ক্লাস তোমরা চাইছো। তোমরা আশা রাখছি কমেন্ট সেকশনে আমাকে জানাবে, তাহলে কিন্তু তোমরাই উপকৃত বেশি হবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও টিল দ্য এন্ড।